ঋণের নামে ইসলামী ব্যাংকের ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম সহ ১১ জনকে ৫ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক এই আদেশ দেন। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি আত্মসাৎকৃত টাকা দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন। এটি এস আলমের বিরুদ্ধে প্রথম কোনো রায়। মামলার বিবরণী থেকে জানা যায়, গাড়ি কেনার নামে এস আলমের সুবিধাভোগী প্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেড ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেয়। গাড়ি না কিনেই প্রতিষ্ঠানটি পুরো টাকা আত্মসাৎ করে। এই ঘটনায় টাকা আদায়ে মামলা করে ইসলামী ব্যাংক। কৌশলে গরিবের পকেট কাটাতে মরিয়া হয়ে উঠেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। কারণ গণশুনানির শেষ দিনে সর্বনিম্ন ৩৮% দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি প্রতিষ্ঠান। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুতের দাম থেকে ভর্তুকি তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। বর্তমানে দেশে বিদ্যুতের গ্রাহক প্রায় ৫ কোটি। এর মধ্যে সিংহভাগের চাহিদা মাসে ২০০ ইউনিটের কম, যাদের কাছ থেকে ৩ ধাপে নেওয়া হচ্ছে সবচেয়ে কম দাম। কেননা এই কাতারে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু বিইআরসির গণশুনানির সমাপনী দিনে স্বল্প চাহিদার গ্রাহকদের বিদ্যুতের দাম ৩৮% বৃদ্ধির প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। তবে মূল্যায়ন কমিটির তথ্য মতে এজন্য কেবল বিদ্যুৎ অপচয় দেখানো হয়েছে বছরে ৫,০০০ কোটি টাকার উপরে। আপনার ছেলে মেয়ে বউ সব বিদেশে থাকবে, কানাডা আমেরিকা থাকবে, আর আপনি এখানে এসে দেখাবেন যে আমি লোকসানি প্রতিষ্ঠান। এনার্জি রেগুলেটরি কমিশন যদি বলে আমি নাম তালিকা সহ আপনাকে দিব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আপনি সেটা আগে বলেন। আমাদের সংবিধান তো পরিষ্কার বলে দিচ্ছে যে পল্লী উন্নয়ন সহ বিদ্যুতের অধিকার আমার সাধারণ মানুষের অধিকার। বিআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থে গণশুনানি ছাড়া আসলেই আমাদের সামনে বিকল্প নেই, ওই কাজটাই করতে হবে। প্রস্তাবনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ থেকে ভর্তুকি পুরোপুরি তুলে নেওয়ার পক্ষে যুক্তি দেখায় কোম্পানিগুলো। সামনে আনা হয় আবাসিক থেকে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং বন্ধের বিষয়টিও। তবে বিগত দিনের লুটপাট, বিদ্যুতের নির্ধারিত দামের বাইরে বাড়তি অর্থ আদায় সহ নানা অনিয়মের কথা কৌশলে এড়িয়ে যান কর্মকর্তারা। প্রয়োজনীয় রাজস্ব প্রবাহ নিশ্চিত না হলে ডেসকোর ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতা, আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং ক্রেডিট যোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের কোম্পানিটার ক্যাটাগরি আসলে ডাউন হয়ে গেছে, যেটা শেয়ারে ছিল। ইতিমধ্যে 2025-26 অর্থ বছরের রিটেন্ড আর্নিং এর দেখেন ঋণাত্মক হয়ে গেছে। ৭,৩৭১ কোটি টাকার মধ্যে ২১৫ কোটি টাকাই আছে আনকালেক্টেবল। আসলে কিন্তু এই ২১৫ কোটি টাকাই আদায় হতে পারে। হয়তো সামান্য কিছু টাকা গ্রাহককে খুঁজে না পাওয়া গেলে আদায় না হইতে পারে। তবে শেষ পর্যন্ত তোপের মুখে পড়ে ভোক্তা স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। বলেন, বিগত দিনে তেল, গ্যাস ও বিদ্যুতের প্রকল্প অনুমোদনে বিইআরসির পরামর্শ নেওয়া হয়নি। এমনটা আগামীতে আর হতে দেওয়া যাবে না। ক্যাপাসিটি চার্জের জন্য যে সাবসিডির যে পরিমাণ, এটা হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে এবং এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটি ক্ষতিকর কাজ হয়েছে। কোনো প্রকল্প বিইআরসির মতামত ছাড়া যেন পরিকল্পনা পর্যায়ে পরিকল্পনা কমিশনে যেন না যায়। উই উইল হ্যাভ টু এনশিওর ইট ভোক্তাদের পক্ষ থেকে। বিদ্যুতের দাম বাড়ালে সিএনজি স্টেশনের কমিশন, শিল্প কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানা সংকটের আভাস দেন অংশীজনেরা। আমাদের বিদ্যুৎ দরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। চলতি মাসের মধ্যে ভ্যাট বাবদ বকেয়া ৯,৩০০ কোটি টাকা পরিশোধ না করলে পেট্রোবাংলার ব্যাংক হিসাব জব্দ করবে এনবিআর। চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে বৃহৎ করদাতা ইউনিট। বলা হয়, বকেয়া চেয়ে একাধিকবার তাগাদা দেওয়া হলেও সাড়া দেয়নি কর্পোরেশন। ফলে পাওনা আদায়ে কঠোর হতে যাচ্ছে রাজস্ব বোর্ড। যদিও বকেয়া অর্থ নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা। মইনুল হাসানের রিপোর্ট। দেশীয় খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন ও অধীনস্থ কোম্পানিগুলোর মাধ্যমে বাজারজাত করে থাকে পেট্রোবাংলা। পাশাপাশি এলএনজি আমদানি, সরবরাহ চুক্তি এবং এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে থাকে সংস্থাটি। যদিও সরকারের ভর্তুকি ছাড়া লাভের মুখ দেখেনি কখনো। তবে কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে ভ্যাট বাবদ কেটে রাখা অর্থ সরকারকে দীর্ঘদিন ধরে জমা দিচ্ছে না পেট্রোবাংলা। তথ্য বলছে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ৮ বছরে বকেয়ার পরিমাণ ৯,৫০০ কোটি টাকা। মূলত ১১ বছরে জমা ২২,৫০০ কোটির মোট বকেয়া থেকে ধাপে ধাপে ১৩,০০০ কোটি টাকা পরিশোধ করা হয়। যেটা আনডিসপিউটেড ডিমান্ড, তার মানে এটা তো একটা করদাতার বকেয়া কর।
তাহলে বকেয়া কর মানে করদাতা এগ্রি করেছে এই টাকাটা তারা পরিশোধ করবে। তাহলে এখন যদি এগ্রি করে থাকে, মানে কোনো কোর্টের প্রসিডিং না থাকে, তাহলে তাকে তো এটা দিতে হবে। এটার জন্য তো আমাদের 1991 সালের আইন বলেন বা 2012 সালের আইন বলেন, ওখানে তো প্রসিডিউর খুব স্পষ্ট লেখা আছে। বকেয়া অর্থ আদায়ে কয়েক দফা চিঠি চালাচালি আর বৈঠকেও আসেনি সমাধান। ফলে বিপাকে পড়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট। রাজস্ব লক্ষ্যমাত্রার বাড়তি চাপে বাধ্য হয়ে এবার কঠোর হচ্ছে তারা। তাই পাওনা আদায়ে এবার পেট্রোবাংলার ব্যাংক হিসাব ও এফডিআর জব্দ করতে যাচ্ছে সংস্থাটি। এক্সট্রিম মেজার কখন নেয়, মানে যখন খুব ডেসপারেট হয়ে যায় তখন তো ডেসপারেট মেজার্সগুলো নেওয়া হয়। তবে এইভাবে তো আসলে কর আদায় করা তো আসলে ডিফিকাল্ট, মানে ডেসপারেট মেজার্স দিয়ে। এই জন্য কিন্তু দেখা যায় যে ধরেন আমাদের আইনেই প্রভিশন আছে, মানে নতুন আইনেও আপনি দেখবেন যে করদাতা যদি অ্যাপ্লাই করে যে তার হার্ডশিপ আছে, তখন কমিশনার কিন্তু 18টা কিস্তি করে দিতে পারে। করদাতার কাছে যদি সহনশীল না হয়, মানে এই একসাথে 9,000 কোটি টাকা দেওয়ার, তখন তারা রিকোয়েস্ট করতে পারে যে আমরা একটু ইনস্টলমেন্টে বা কিস্তিতে টাকাটা দিতে চাই। সবশেষ অর্থ বছরে বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআরে পেট্রোবাংলার জমা 3,400 কোটির উপরে, আর বেশ কয়েকটি হিসাবে জমা আরও 2,500 কোটি টাকা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে জানান এই পাওনা নিয়ে ভুল হিসাব করছে রাজস্ব বোর্ড, বরং বকেয়া থাকতে পারে সর্বোচ্চ 600 কোটি টাকা। এদিকে বকেয়া ভ্যাট আদায়ে চলতি সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিও দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। মইনুল হাসান, 71, ঢাকা। দেশের ব্যাংক ও জ্বালানি খাতে এখনও মাফিয়াতন্ত্র সুপ্ত অবস্থায় রয়েছে। পিআরআইয়ের সেমিনারে এমন মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তিনি। আসছে বাজেট নিয়ে বক্তারা বলেন, বাস্তবায়ন দুর্বলতার মধ্যেও এডিপিতে বাড়তি বরাদ্দ দেওয়া ঠিক হয়নি। এ সময় আয় বাড়াতে কর ব্যবস্থা সংস্কারের পরামর্শ দেওয়া হয়। মিসবাহ হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে লুটপাট ও দুর্নীতির শীর্ষে ছিল ব্যাংক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত। অভ্যুত্থানের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি। উল্টো অর্থনৈতিক চাপে ব্যাহত হচ্ছে নানামুখী কার্যক্রম। গবেষণা সংস্থা পিআরআইয়ের সেমিনারে বলা হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। সংস্থাটির অর্থনীতিবিদ জানান, পরিস্থিতি থেকে উত্তরণে কর ব্যবস্থার সংস্কার, শুল্ক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার জরুরি। আমাদের একটা নতুন গ্রোথ মডেল দরকার এবং পলিসি মেকারদের ফোকাস হতে হবে প্রোডাক্টিভিটি অ্যান্ড নট পপুলিজম। উই ক্যান নট স্পেন্ড আওয়ার ওয়ে আউট অফ দি কারেন্ট ইকোনমিক টেনশন। ট্রেড স্ট্যান্সটা চেঞ্জ করতে হবে, কারণ উই আর নট ইভেন গেটিং ওয়ান এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমরা খালি বলে যাচ্ছি 20 বছর ধরে, উই হ্যাভ নট বিন এবল টু ডু ওয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। বেসরকারি বিনিয়োগের প্রধান বাধা হিসেবে উচ্চ সুদহার ও সরকারের অতিমাত্রায় ঋণকে দায়ী করেন ব্যবসায়ীরা। তাদের মতে এ কারণেই সম্ভব হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান তৈরি। Someone in Bangladesh Bank made those decisions. Someone in the NBR said take us a bond facility, আমরা back to a bond facility দিব, and that is what propelled this industry to where we are today. So we have seen that when the bureaucracy wants, how they can react and what a positive role they can play. কিভাবে উদ্যোক্তা তৈরি করতে পারি, আগামী দিনে মিনিমাম $100 বিলিয়ন কোন কোন খাত থেকে আগায় নিয়ে যেতে পারি। যদি এটার ব্যবসার পরিবেশ সহায়ক পরিবেশ তৈরি হয়, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। নিম্ন আয়ের মানুষের স্বার্থ বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক। বলেন, এখনো এসব খাতে সক্রিয় মাফিয়াতন্ত্র। বাংলাদেশে আমরা অতীতে দেখেছি ইম্পর্টেন্ট খাতগুলো, ব্যাংকিং খাত, জ্বালানি বিদ্যুৎ খাত, অবকাঠামোগত খাত, এইখানে যে একটা আধিপত্য বিস্তার হয়েছে, আবার চেপে বসতে না পারে, কিংবা ওইটা এখনো যদি চেপে থাকে একটা সদস্যুক্ত অবস্থায় আছে, সেটাকে কিভাবে আমরা সরাতে পারবো, সেটাই হবে কিন্তু সরকারের চ্যালেঞ্জ। অনুষ্ঠানে উন্নয়ন বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ানো ও দারিদ্র কমানোর উপর জোর দেওয়া হয়। ওই রকম একটা মাফিয়াতন্ত্রের মতো হয়ে না যায় যাতে বাংলাদেশ। মিসবাহ হাসান, 71, ঢাকা। লভ্যাংশ ও বোনাস বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর কর্মীরা। এতে দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে অচলাবস্থার শঙ্কায় হস্তক্ষেপ করে সরকার। এরপরেই শ্রমিকদের সাথে আলোচনায় বসে কর্তৃপক্ষ, যেখানে আংশিক দাবি মেনে নেওয়া হলে আপাতত কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন তারা। বিস্তারিত নুসরাত মুমির প্রতিবেদনে।
বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার জয় জয়কার। এতে প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ার সাথে সাথে রেকর্ড মুনাফা করছে বহু প্রতিষ্ঠান, যেখানে কর্মীদের নানা সুবিধা দিচ্ছে অনেকে। তার মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার বহুজাতিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান SK হাইনিক্স। সিদ্ধান্ত নেয় মুনাফার 10% কর্মীদের মাঝে বিতরণের। হাইনিক্সের এমন সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর কর্মীদের মাঝে। তারা দাবি করে বার্ষিক পরিচালন মুনাফার 15% অর্থ, পাশাপাশি বাড়াতে হবে বেতনের 50% বোনাসের সীমা। তবে প্রতিষ্ঠানের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় দাবি মানতে অস্বীকৃতি জানায় স্যামসাং। কর্মবিরতির ডাক দেয় প্রতিষ্ঠানটিতে কর্মরত 48,000 শ্রমিক। স্যামসাং এর ভাষ্য অনুযায়ী মুনাফার পেছনে সব বিভাগের অবদান সমান নয়, তাই সব কর্মীকে একই হারে বোনাস দেয়া নীতির পরিপন্থী। অন্যদিকে সেমিকন্ডাক্টর বা চিপের ব্যবসায় মুনাফা ওঠানামা করে, তাই নির্ধারিত হারে বোনাস দেওয়াও সম্ভব নয়। এতেই বেঁকে বসেন কর্মীরা, দাবি আদায়ে অনড় থাকেন তারা। দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির 25%ই আসে স্যামসাং এর হাত ধরে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হলে দেশটির AI সার্ভার, ডেটা সেন্টার, স্মার্টফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে বড় আঘাত আসবে। এছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ চিপ উৎপাদনকারী হওয়ায় বাধার মুখে পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার। সংকট এড়াতে হস্তক্ষেপ করে দক্ষিণ কোরিয়ার সরকার। কর্মীদের দাবিকে অযৌক্তিক আখ্যা দেন দেশটির রাষ্ট্রপতি লি জে মিয়ং। সরকারি হস্তক্ষেপের পর শ্রমিক ইউনিয়নের সাথে খসড়া চুক্তি করে স্যামসাং, যেখানে সংশোধিত বোনাস ব্যবস্থা ও সেমিকন্ডাক্টর কর্মীদের পরিচালন মুনাফার 10.5% অন্তর্ভুক্ত রয়েছে। এ খসড়া প্রস্তাবে 22 থেকে 27 মে পর্যন্ত ভোট দেবেন শ্রমিকরা। তাই আপাতত 18 দিনের ধর্মঘট স্থগিত রাখবেন তারা। নুসরাত মৌমি, 71। আর কখনোই করা যাবে না ট্রাম্প ও তার পরিবারের আয়কর নথির নিরীক্ষা, এমন নজিরবিহীন নির্দেশনা দিয়েছে মার্কিন বিচার বিভাগ। দেশটির ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRCর তদন্তে মার্কিন প্রেসিডেন্টের নানা অনিয়মের চিত্র তুলে ধরার পর আসে এমন নির্দেশনা, যাকে হঠকারী আখ্যা দিয়ে ক্ষমতার চরম অপব্যবহার বলছেন ডেমোক্রেটিক পার্টির আইনজীবীরা। নুসরাত মমির আরেকটি প্রতিবেদন। এখন থেকে চলতি বছরের 18 মের আগে দাখিল করা ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কোনো আয়কর নথি নিরীক্ষা করা যাবে না। এক নির্দেশনায় এমন নজিরবিহীন সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন বিচার বিভাগ, যাকে হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে কঠোর সমালোচনায় মুখর ডেমোক্রেটিক পার্টির আইনজীবীরা। মূলত দীর্ঘদিন ধরে ট্রাম্পের সন্দেহজনক আয়কর নথিগুলোর তদন্ত করছিল যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS। বেশ কিছু নথিতে দেখা যায় বহু বছর ধরে মাত্র $750 আয়কর দিচ্ছেন ট্রাম্প। এমনকি ব্যবসার ক্ষতি দেখিয়ে বেশ কয়েক বছর কোনো আয়করই দেননি তিনি। এছাড়া ব্যক্তিগত বিলাসিতাকে ব্যবসায়িক ক্ষতি কিংবা প্রয়োজনীয় কেনাকাটাকে বিনিয়োগ দেখানো হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখে IRS। এরই মধ্যে তদন্তে বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা গুনতে হয় ট্রাম্পকে। বিশেষজ্ঞদের মতে তদন্ত দীর্ঘমেয়াদে চলমান থাকলে $100 বিলিয়ন পর্যন্ত জরিমানা গুনতে হতো মার্কিন প্রেসিডেন্টকে। বিপদ এড়াতে আইনের দ্বারস্থ হন ট্রাম্প, মামলা করেন IRS এর বিরুদ্ধে। আয়করের তথ্য ফাঁস হওয়ায় মানহানির পাশাপাশি আর্থিক ক্ষতির অভিযোগ করেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন $10 বিলিয়ন। এত কিছু করেও সুবিধা করতে পারেননি ট্রাম্প। মামলায় হারার ভয়ে IRS এর সাথে এক অভিনব সমঝোতার পথ বেছে নেয় ট্রাম্প প্রশাসন। $1.78 বিলিয়ন ক্ষতিপূরণ তহবিলের বিনিময়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা, যে অর্থ দেয়া হবে রাজনৈতিক হেনস্থার শিকার হওয়া ট্রাম্পের মিত্রদের। 18 মের এই সিদ্ধান্তের পরদিনই এক পৃষ্ঠার সংশোধনী প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যেখানে ট্রাম্প ও তার পরিবারের আয়কর নথির তদন্ত না করার নির্দেশনা দেয়া হয়। ডেমোক্র্যাট আইনজীবীদের মতে এই রায় শুধুমাত্র ট্রাম্পের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার জোরে দেয়া হয়েছে, যা ইতিহাসে আরো গভীর বিতর্কের জন্ম দেবে। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।